চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন, সঠিক নেতৃত্ব, কার্যকর প্রতিষ্ঠান, দক্ষ প্রশাসন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে সকল বাধা অতিক্রম করা সম্ভব। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে উন্নয়নের সুফল সকল মানুষের কাছে পৌঁছাবে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর দীর্ঘ প্রাণবন্ত গঠনমূলক আলোচনার জন্য আমি এই মহান জাতীয় সংসদের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সদস্যবৃন্দ তাদের বক্তব্যে জনগণের প্রত্যাশা, বাজেটের চ্যালেঞ্জ এবং উক্ত চ্যালেঞ্জ হতে উত্তরণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের বিষয়ে মূল্যবান পরামর্শ দিয়েছেন। সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্যই হল মতের ভিন্নতা থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে সবাই একত্রে কাজ করা। মাননীয় স্পিকার, সংসদের বাইরেও অর্থনীতিবিদ, বিভিন্ন ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠন, সুশীল সমাজ, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন। আমরা এসব মতামত গভীর মনোযোগের সঙ্গে বিবেচনা করেছি। দায়িত্বশীল সমালোচনা ও গঠনমূলক পরামর্শকে আমরা স্বাগত জানাই। আমি বিশ্বাস করি এই আলোচনা বাজেটকে আরও সমৃদ্ধ ও সুদৃঢ় করবে। মাননীয় স্পিকার, আমরা যেই সময়ে এই বাজেট প্রণয়ন করেছি তখন একদিকে ছিল ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত প্রাতিষ্ঠানিক কাঠামো, অন্যদিকে ছিল একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা। তাই এই বাজেট কেবল সরকারের বার্ষিক আর্থিক বিবৃতি নয়, এটি জনজীবনে স্বস্তি আনা, অর্থনৈতিক পুনরুদ্ধার, কাঠামোগত সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদ সহ বিভিন্ন পর্যায়ে বাজেট নিয়ে আলোচনা এবং গণমাধ্যমে প্রকাশিত মতামতের মূল ফোকাস ছিল মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ, বাজেট ঘাটতি অর্থায়ন, ব্যাংকিং খাতের সংস্কার, কর্মসংস্থান, বিনিয়োগ এবং অর্থনীতির সামগ্রিক পুনরুদ্ধারের বিষয়। আমি মনে করি এসব প্রশ্ন স্বাভাবিক এবং যৌক্তিক, কারণ জনগণ জানতে চায় বর্তমান চ্যালেঞ্জসমূহ কার্যকরভাবে মোকাবেলা করে আমরা কিভাবে অর্থনীতিকে একটি শক্তিশালী ও টেকসই ভিত্তির উপর দাঁড় করাবো। এখন আমি এ লক্ষ্যে উপনীত হওয়ার জন্য আমাদের গৃহীত কৌশলসমূহ তুলে ধরছি। সামষ্টিক অর্থনীতি, মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধি। মানে স্পিকার, অনেকের বক্তব্যে অনেক সরাসরি প্রশ্ন আছে, আমি এসবের একটা একটা করে উত্তর দিতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমার বক্তব্যে আমি যে কথাগুলো বলেছি মনে করি প্রায় প্রত্যেকের প্রশ্নের উত্তর আমার বক্তব্যের মধ্যে থাকবে। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদের অনেক সম্মানিত সদস্য, অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ জানতে চেয়েছেন বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাস্তবতায় 7.5% ও প্রবৃদ্ধি 6.5% ক্ষেত্রে আমাদের নির্ধারিত প্রাক্কলন কতটা অর্জনযোগ্য। এটা অনস্বীকার্য যে আমরা উত্তরাধিকার হিসেবে একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছি। বিগত 1.5 দশকের ভুল নীতি, লুটপাট ও অর্থ পাচার সহ সার্বিক খাতের উপর কায়েমি স্বার্থের নিয়ন্ত্রণ, কারসাজির মাধ্যমে টাকার মূল্যমান কৃত্রিমভাবে বাড়িয়ে রেখে মুদ্রা বিনিময় হারে চরম অস্থিতিশীলতা সৃষ্টি এবং এর ফলে ব্যক্তি খাতের মূলধনের একটি বড় অংশের ক্ষয়ক্ষতি, ওয়াইপড আউট অ্যাকচুয়ালি, বাংলাদেশের অর্থনীতিকে চরমভাবে
বিপর্যস্ত করেছে। মানে স্পিকার, প্রাইভেট সেক্টর, ব্যক্তি খাতের মূলধনের একটি বড় অংশ ইরোশন হয়ে গেছে, ওয়াইপড আউট হয়ে গেছে এই টাকার কৃত্রিম মূল্যমানের কারণে। বাংলাদেশের অর্থনীতিকে চরমভাবে বিপর্যস্ত করছে। একই সাথে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি বাজারে সৃষ্ট অনিশ্চয়তা এবং বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ এই পরিস্থিতিকে আরও গভীর করে তুলেছে। যদিও ইতিমধ্যে আমাদের সরকারের গৃহীত নীতি পদক্ষেপের ফলে এবং জনগণের সহযোগিতায় আমরা ধৈর্য ও পেশাদারিত্বের সাথে এই সংকট অনেকটা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সঠিক নীতি কৌশল অনুসরণের পাশাপাশি জনগণের একাগ্রতা ও ঘুরে দাঁড়ানোর প্রবল ইচ্ছাশক্তি এই অবস্থা হতে সফল উত্তরণের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত প্রবৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। সেই লক্ষ্যে আমরা পুনরুদ্ধার, উত্তরণ এবং দ্রুত পুনর্গঠন 3R রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সিলারেশন কৌশল বাস্তবায়ন করছি। মাননীয় স্পিকার, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মাধ্যমে বিশেষ করে কৃষি, শিল্প ও সেবা খাত এবং রপ্তানি ও প্রবাস আয় অগ্রগতি সাধন এবং দেশের মানুষের উৎপাদনশীল সক্ষমতার উপর ভর করে আমরা অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এসব উদ্যোগের ফলে ধাপে ধাপে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে এবং জনজীবনে স্বস্তি আসবে। মাননীয় স্পিকার, আগামী অর্থবছরের জন্য আমাদের প্রাক্কলিত জিডিপি 6.5% অর্জন নিয়েও কিছুটা সংশয় প্রকাশ করা হয়েছে। আমি মনে করি প্রবৃদ্ধি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি অর্থনীতির সামগ্রিক কার্যক্রম, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান এবং আস্থার প্রতিফলন। তাই আমরা সরকারি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, শিল্প, কৃষি ও আইসিটি সহ সেবা খাত এবং অর্থনীতির সকল প্রতিশ্রুতিশীল খাতের সম্প্রসারণ, ক্রিয়েটিভ অর্থনীতির খাতসমূহকে অর্থনীতির মূল ধারায় এনে দেশব্যাপী উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং বেসরকারি খাতকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব প্রদান করছি, যা প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5% অর্জনে সহায়ক হবে। বাজেট, রাজস্ব আহরণ ও ঋণ ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ সংক্রান্ত প্রাক্কলিত লক্ষ্যমাত্রা এবং বাজেট ঘাটতি অর্থায়ন নিয়েও অনেকের উদ্বেগ প্রকাশ করেছেন। রাজস্ব ব্যবস্থাপনাকে করদাতা বান্ধবকরণ ও রাজস্ব আহরণের স্বচ্ছতা আনয়ন আমাদের সরকারের অন্যতম অগ্রাধিকার। আমরা করের হার বৃদ্ধি করে নয়, বরং কর ভিত্তি সম্প্রসারণ করার মাধ্যমে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রায় পৌঁছতে চাই। এছাড়াও রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা পৃথকীকরণ। এখানে একটু বলতে হয় মাননীয় স্পিকার, এনবিআর এর বাইফার্কেশনের বিষয়টা ছিল, সেটাকে আমরা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছি। বেসিক্যালি এনবিআর এর ট্যাক্সেশন পলিসি নিয়ে মানুষের মধ্যে একটু কনসার্ন আছে। এই জন্য আমরা যে ট্যাক্সেশন পলিসি যারা করবে সেই জায়গাটা একটা এক্সপার্ট গ্রুপের মাধ্যমে ট্যাক্স পলিসি করতে চাই মাননীয় স্পিকার। কারণ ট্যাক্স পলিসিতে আপনার ইনকনসিস্টেন্সির কথা বলা হচ্ছে, প্রিডিক্টেবিলিটির অভাব মনে হচ্ছে, স্বচ্ছতার অভাব মনে হচ্ছে। এই কারণে আমরা এই কমিটির মাধ্যমে ট্যাক্স নীতি প্রণয়নে একটি বড় ধরনের পরিবর্তন আনতে চাই মাননীয় স্পিকার।
পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং বিনিয়ন্ত্রণ ডিরেগুলেশন এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা বাণিজ্য প্রসারের উদ্যোগ নিচ্ছি। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বা ক্ষেত্র বিশেষে হয়রানি বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। আমি এই বিষয়ে আশ্বস্ত করতে চাই, কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান এর আওতায় বাইরে থাকবে। মাননীয় স্পিকার, এটা নিয়ে একটু কনসার্ন ছিল, আমি একটু এই জন্য জোর দিয়ে বললাম যে মুদির দোকান এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা আসবে কিনা, এরা আওতার বাইরে থাকবে। মাননীয় স্পিকার, চলতি অর্থ বছরে অর্থনীতিতে স্থবিরতা সত্ত্বেও মাত্র 4 মাসের মধ্যে আমাদের সরকারের গৃহীত উদ্যোগসমূহের কারণে রাজস্ব ব্যবস্থাপনায় গতি আসার ফলে ইতিমধ্যেই শুধুমাত্র এনবিআর রাজস্ব আদায় প্রথমবারের মতো 4 লক্ষ কোটি টাকার মাইলস্টোন অতিক্রম করেছে। মাননীয় স্পিকার, এটা আরো বাড়বে। মাননীয় স্পিকার, আমরা আশাবাদী যে উল্লেখিত পদক্ষেপ সমূহ বাস্তবায়নের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং আগামী বছরের জন্য এনবিআর এর জন্য নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জিং হলেও তা অর্জন করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, আমরা সরকারি বাজেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সরকারি ব্যয়ের ক্ষেত্রেও দক্ষতা বৃদ্ধি, টেকসই ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে বাজেট ঘাটতিকে সহনীয় পর্যায়ে রাখার নীতি অনুসরণ করছি। আমরা ক্রমান্বয়ে পরিচালন ব্যয় কমিয়ে, দিস ইজ ইম্পর্টেন্ট। মাননীয় স্পিকার, এটা খুবই ক্রিটিক্যাল ইস্যু, 2-3টা, তার মধ্যে একটা অন্যতম। আমরা ক্রমান্বয়ে পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বৃদ্ধির উদ্যোগ নিয়েছি। সেই লক্ষ্যে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ 2025-26 অর্থবছরে 27.27% হতে 26-27 অর্থবছরে 33.70% উন্নীত করার প্রস্তাব করছে। মাননীয় স্পিকার, এখানে উন্নয়ন ব্যয় বৃদ্ধির একটা বড় পরিবর্তন এসেছে। অন্যদিকে পরিচালন ব্যয়, যেটা নিয়ে অনেক কনসার্ন, অনেকে বলেছেন যে পরিচালন ব্যয় বাড়ছে, উন্নয়ন ব্যয় কমছে, এইটার গ্যাপটা বাড়ছে। সেজন্য পরিচালন ব্যয়ের ব্যাপারে সেটা হচ্ছে, মাননীয় স্পিকার, 2025-26 অর্থ বছরে 72.73% থেকে 2026-27 অর্থ বছরে 66.30% নামিয়ে আনার প্রস্তাব করছি। পরিচালন ব্যয় কমছে, উন্নয়ন ব্যয় বাড়ছে। মাননীয় স্পিকার, ফ্যাসিবাদী সরকারের সময়ে প্রয়োজনে অপ্রয়োজনে ব্যাপক হারে ঋণ গ্রহণের মাধ্যমে দেশের ঋণ ধারণ সক্ষমতাকে ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে, যার ফলে আমাদের ঋণ ধারণ সক্ষমতার ঝুঁকি নিম্ন থেকে মধ্যম মানে অবনমিত হয়েছে। আমাদের রেটিং কমে গেছে, যেখানে নিম্ন হারে ছিল এখন এটা মধ্যম লেভেলে চলে আসছে, অর্থাৎ এটা আমাদের সব কস্টকে বাড়িয়ে দিচ্ছে। 24-25 অর্থবছর শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 24-25-এ 21,44,034 কোটি টাকায়, যা জিডিপির 38.61%। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ 11,94,853 কোটি টাকা, যা জিডিপির 21.51%। অন্যদিকে বৈদেশিক ঋণের পরিমাণ 9,49,181 কোটি টাকা, যা জিডিপির 17.10%। আমরা উত্তরাধিকার সূত্রে পেলেও এই ঋণ ও ঋণের সুদ আমাদেরকে যথাসময়ে পরিশোধ করতে হচ্ছে, যা সরকারের রাজস্ব ব্যবস্থাপনার উপর চাপ সৃষ্টি করছে। এরই তো
মাননীয় স্পিকার আমাদেরকে বইতে হচ্ছে এবং এটার কষ্ট আমাদেরকে বইতে হচ্ছে, ইন্টারেস্টও বইতে হচ্ছে। এই অবস্থা হতে উত্তরণের মাধ্যমে ঋণ ধারণ সক্ষমতাকে পুনরায় নিম্ন ঝুঁকি পর্যায়ে নিয়ে আসার লক্ষ্যে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছি। আমাদের রেটিং যেটা কমে গেছে এটাকে বাড়ানোর জন্য। মাননীয় স্পিকার, ঋণ নির্ভর অর্থনীতিকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে রূপান্তর করছি। এই প্রক্রিয়ায় সরকারি বিনিয়োগের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বৃদ্ধির মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে। আমাদের সরকারের ইনভেস্টমেন্টগুলোকে আমরা কোয়ালিটি ইনভেস্টমেন্টে নিয়ে যাচ্ছি। এবং কোয়ালিটি ইনভেস্টমেন্ট বলতে কি, প্রত্যেকটা প্রজেক্টে মাননীয় স্পিকার আমরা অ্যাপ্রুভ করছি অন দ্য বেসিস অফ 3-4টা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ভ্যালিউ ফর মানি, আচ্ছা রিটার্ন অন ইনভেস্টমেন্ট, থার্ড হচ্ছে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, ফোর্থ হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এই 4টি ক্রাইটেরিয়া মিট না করলে মাননীয় স্পিকার আমরা কোনো প্রজেক্ট অ্যাপ্রুভাল দিচ্ছি না। আমাদের সরকার আগামী অর্থ বছরগুলোতে ঋণ জিডিপি অনুপাত ক্রমান্বয়ে কমিয়ে আনবে। এটা আগামী বছরগুলোকে ক্রমান্বয়ে কমিয়ে আসবে ইনশাআল্লাহ। ব্যাংক হতে ঋণ গ্রহণ, ব্যাংক বরোয়িং কমিয়ে আনার নীতির অংশ হিসাবে আগামী অর্থ বছরে এই খাত হতে ঋণ গ্রহণ 6,000 কোটি টাকা হ্রাসের প্রস্তাব করছি। আমরা ব্যাংক থেকে ব্যাংক বরোয়িং কমাচ্ছি। এখন আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। আমাদের সরকার মধ্যমেয়াদে ব্যাংক হতে ঋণ গ্রহণ ক্রমান্বয়ে কমিয়ে আনবে, এটা অব্যাহত থাকবে। পুঁজিবাজার উন্নয়নের মাধ্যমে সরকারি অর্থায়ন কাঠামো, ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার পুনর্বিন্যাস করা হচ্ছে এবং এই প্রক্রিয়ায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়নের ফলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহে বিকল্প অর্থায়নের সুযোগ সৃষ্টি হবে, সরকারের অর্থায়ন হ্রাস পাবে এবং জবাবদিহিতা বৃদ্ধি পাবে। এর ফলে সরকারের একটি শক্তিশালী ফিসক্যাল স্পেস তৈরি হবে এবং ধীরে ধীরে এ সকল সংস্থায় সরকারি ঋণ গ্রহণের পরিমাণ কমে আসবে। স্টেট ওন এন্টারপ্রাইজ থেকে আমরা গ্র্যাজুয়ালি তাদেরকে তাদের লস সাপোর্ট করতে গিয়ে একটা বড় এক্সপেন্ডিচার, যেটার কারণে ব্যাংকটাকে বড় করতে হয় মাননীয় স্পিকার, আমরা সেখান থেকে সরে আসছি। এখন অ্যাসেট সিকিউরিটাইজেশন, বন্ড মার্কেট উন্নয়ন, ইকুইটি ফাইন্যান্সিং ইত্যাদির মাধ্যমে পুঁজিবাজারে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সরবরাহ বৃদ্ধি করে বেসরকারি খাতের জন্য বিকল্প অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উদ্যোগ নিচ্ছি, যা ব্যাংক ব্যবস্থার উপর বেসরকারি উদ্যোক্তাদের নির্ভরতা হ্রাস করবে। এখন মাননীয় স্পিকার সবাই হাই স্ট্রিট ব্যাংক থেকে বড় করে, যেটা হওয়ার কথা ছিল না, যে কারণে আজকে হাই স্ট্রিট ব্যাংকগুলোর আজকে যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমাদের বিকল্প অর্থায়ন পরিকল্পনা, অল্টারনেটিভ ফাইন্যান্সিং, আমাদের বিকল্প অর্থায়ন পরিকল্পনার অংশ হিসাবে হংকং, লন্ডন ও নিউ ইয়র্কে কেবল বাংলাদেশ বিনিয়োগের জন্য বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড, কেবল বাংলাদেশে বিনিয়োগের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে বেসরকারি পর্যায়ে তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড, এটা ফ্লোট করা হবে হংকং, লন্ডন স্টক মার্কেটে এবং এটা শুধু বাংলাদেশে বিনিয়োগ হবে। এটা কোনো ঋণ নয়, ইট ইজ পিওর ইকুইটি। এটা কোনো সরকারের দায় নাই এবং যারা ইনভেস্টমেন্ট করবে শুধু তাদেরই দায়। এসব তহবিল চালু হলে তার দেশের আর্থিক ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে বৈদেশিক বিনিয়োগ হিসাবে কাজ করবে। এটা অ্যাকচুয়ালি ফরেন ইনভেস্টমেন্ট পর্যায়ে পড়ে, যা সরকারি ও বেসরকারি উভয় খাতের বিনিয়োগ প্রকল্পে সহায়ক ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, এই ইকুইটি কিন্তু সরকারও, সরকারি এসওই স্টেট ওন এন্টারপ্রাইজগুলো সেখানেও বিনিয়োগ হবে, সেখানে সরকারের চাপ কমে যাবে। আমাদের তাদেরকে যে সাবসিডাইজ করতে হয় তাদের লসের জন্য। সর্বোপরি
আমাদের সরকার অভ্যন্তরীণ উৎস হতে ঋণ গ্রহণের ক্ষেত্রে বেসরকারি খাত যাতে কোনোভাবেই ক্রাউডেড আউট না হয় সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি সংসদ ও দেশের জনগণের আন্তরিক সহযোগিতায় আমরা অর্থনীতিকে আরও স্থিতিশীল, শক্তিশালী এবং টেকসই প্রবৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। এগারোটি অগ্রাধিকারপ্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় ৭২,৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ ও ফ্রিজ করা হয়েছে। এটা দেখি 11টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় ৭২,৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে অনেকে প্রশ্ন করেছেন সরকার কি করছে টাকা ফিরিয়ে আনার জন্য। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ইতিমধ্যে। মালয়েশিয়া এবং হংকংয়ের সঙ্গে 2টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে 11টি অগ্রাধিকার মামলার মধ্যে 6টি বড় ঋণ গ্রহীতা গ্রুপের বিরুদ্ধে প্রথম ধাপে সিভিল প্রসিডিং শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। 15টির বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক, আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে 60টির বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন। মাননীয় স্পিকার, ব্যাংক রেজুলেশন আইন 2026-এর ধারা 18 ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হবে। আমানতকারীরা অনেক ডিস্ট্রেসের মধ্যে আছে, আমরা সবাই জানি। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে তাদের আমানতের সুরক্ষা আমরা নিশ্চিত করব। মাননীয় স্পিকার, একটি শক্তিশালী অর্থনীতির জন্য প্রয়োজন হলো বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টি করা। এর জন্য দেশে একটি গভীর ও কার্যকর পুঁজিবাজার থাকা প্রয়োজন। সে কারণেই আমরা পুঁজিবাজারকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, বিনিয়োগ বান্ধব করে তুলতে কাজ শুরু করেছি। সরকারের ডিরেগুলেশন নীতির আওতায় ইতিমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে পুনর্গঠন করা হয়েছে, পলিটিসাইজড করা হয় নাই। মাননীয় স্পিকার, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সবাই প্রফেশনাল এখানে, এবং যারা স্টক মার্কেটের সাথে গ্লোবাল এক্সপোজার আছে ওই রকম ব্যক্তিদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। আইনি কাঠামো পর্যালোচনামূলক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, পুঁজিবাজারের টেকসই উন্নয়নের লক্ষ্যে আমি অর্থ বিলে একগুচ্ছ সংশোধনী প্রস্তাব আনছি। জিরো কুপন বন্ডের আয়কে করমুক্ত রাখার প্রস্তাব করছি। যে কোনো পরিমাণ শেয়ার হস্তান্তর পূর্বক শেয়ার বাজারে তালিকাভুক্ত হলেই 2.5% কর হ্রাসের প্রস্তাব করছি। আইপিও, ডাইরেক্ট লিস্টিং, রাইট ইস্যু অথবা রিপিট পাবলিক অফার আরপিও এর মাধ্যমে 10% অথবা ততোধিক শেয়ার স্টক এক্সচেঞ্জে কেনাবেচার জন্য অফলোড করা হলে আরও 2.5% কর হ্রাসের প্রস্তাব করছি। লিস্টেড বা নন লিস্টেড যে কোনো কোম্পানি তাদের সকল লেনদেন ব্যাংকিং চ্যানেলে সম্পাদন করলে অতিরিক্ত 2.5% কর সুবিধা প্রদানের প্রস্তাব করছি। এতে ক্যাশলেস লেনদেন সম্পাদনকারী যে সকল লিস্টেড কোম্পানি শেয়ার বাজারে 10% বা তার চেয়ে বেশি শেয়ার অফলোড করেছে তাদের কর হার নন লিস্টেড কোম্পানির কর হারের তুলনায়
7.50% কম হবে। কোম্পানি করদাতাদের লভ্যাংশের উপর প্রদেয় করের হার কমিয়ে 20% করার প্রস্তাব করছি। ব্যক্তি করদাতাদের লভ্যাংশের উপর প্রদেয় করের হার কমিয়ে 15% করার প্রস্তাব করছি। মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের উপর কর রেয়াত প্রাপ্তির ক্ষেত্রে 5 লাখ টাকার বিনিয়োগ সীমা প্রত্যাহারের প্রস্তাব করছি। শিল্পায়ন ও বিনিয়োগে দীর্ঘমেয়াদী মূলধন জোগাতে ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের বর্তমান শেয়ার বাজারের ভালো লিস্টেড কোম্পানি আসতে সংশয় প্রকাশ করছে। সুতরাং এই সমস্ত রেগুলেশন ইনশাআল্লাহ সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে, যা বর্তমান বাজার সূচকের উত্থানের মাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। এখানে সংস্কার প্রক্রিয়া অব্যাহত থাকবে। পুঁজিবাজারের কনফিডেন্স ফিরে আসছে। মাননীয় স্পিকার, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন সূচকের ঊর্ধ্বগতি শুরু হয়েছে ইতিমধ্যে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল হতে কেউ একজন বলেছিল বোধহয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে সরকার শূন্য হাতে ফিরেছে, এরকম একটা বক্তব্য এসেছে এখানে। আমি এই প্রসঙ্গে বলতে চাই, সরকার IMF হতে শূন্য হাতে ফেরেনি, বরং ফেসিবাদী সরকারের সময়ে গৃহীত প্রোগ্রামের কিছু কিছু শর্ত দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় আমাদের কাছে গ্রহণযোগ্য মনে না হওয়ায় আমরা উক্ত প্রোগ্রাম থেকে নিজেরাই বেরিয়ে এসেছে। মাননীয় স্পিকার, আমরা দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় রেখে এখন যেটা হচ্ছে, আমরা দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় রেখে IMF এর সাথে আলোচনা ক্রমে নতুন প্রোগ্রাম গ্রহণ করব, দেশের মানুষ দেশকে বিবেচনায় রেখে। বিনিয়োগ, ব্যবসা, পরিবেশ ও কর্মসংস্থান। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদে বাজেট বিষয়ক আলোচনায় বিনিয়োগ, কর্মসংস্থান এবং বেসরকারি খাতের ভূমিকা নিয়ে ব্যাপক পর্যালোচনা হয়েছে। অনেক সম্মানিত সদস্য জানতে চেয়েছেন অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রধান চালিকা শক্তি কী হবে এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারের সুনির্দিষ্ট কৌশল কি। আমি আগেই বলেছি, আমরা ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান চালিকা শক্তি হবে বেসরকারি খাত, উদ্যোক্তা, বিনিয়োগ, উদ্ভাবন, কর্মসংস্থান এবং বাংলাদেশের জনগণের সৃজনশীলতা। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি মালয়েশিয়া এবং চীন সফর করে এসেছেন। আমি মনে করি তার এই সফর দেশে বিনিয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, ম্যানুফ্যাকচারিং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই ধরনের পার্টনারশিপ সরকারের অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে। মাননীয় স্পিকার, আমি একটা সুখবর দেই, এই যে আমাদের রিফর্ম প্রোগ্রাম, ডিরেগুলেশন প্রোগ্রাম নীতিমালার কারণে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট প্রপোজাল পাচ্ছি। আজকে সকালে প্রধানমন্ত্রীর সাথে একজন বিনিয়োগকারী এসেছেন, এবং সাক্ষাৎ করেছেন। আমরা যে কর্পোরেট হার, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, FDI বান্ধব নীতি ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত ট্রাস্ট সেক্টর হিসাবে যোগাযোগ প্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ায় সরকার ঘোষণার ইতিবাচক সরকার যে ঘোষণাগুলো দিয়েছে ICT খাতকে নিয়ে, সেটা এই ঘোষণার পরে ইতিবাচক ধারাবাহিকতায় আজ সকালে বাংলা লিংকের মূল প্রতিষ্ঠান VEON এর প্রতিনিধি দল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। মাননীয় স্পিকার,
সাক্ষাতে বিয়নের প্রতিনিধি দল বাংলাদেশে $1 বিলিয়ন বিনিয়োগের উদ্যোগের প্রতিশ্রুতি দিয়েছে। আরো অনেক ইনভেস্টমেন্ট প্রপোজাল আসছে, আমি একটা আজকে বললাম আজকেরটা। এর মধ্যে তাৎক্ষণিকভাবে $250 মিলিয়ন অ্যাঙ্কর বিনিয়োগ হিসাবে বাস্তবায়ন অঙ্গীকার করেছেন। মাননীয় স্পিকার, আমাদের সরকারের অন্যতম প্রধান নীতি সংস্কার হচ্ছে বিনিয়ন্ত্রণকরণ, ডিরেগুলেশন। এই নীতির মূল লক্ষ্য হচ্ছে অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা দূর করা, ব্যবসায় ব্যয় কমানো, রাষ্ট্রকে অনুমোদন নির্ভর কাঠামো থেকে সেবা নির্ভর কাঠামোয় রূপান্তর করা। আমাদের লক্ষ্য হলো রাষ্ট্র যেন বিনিয়োগের প্রতিবন্ধক না হয়, বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করে। মাননীয় স্পিকার, দেশীয় বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। সেই কারণে আমরা শিল্পায়ন, রপ্তানিমুখী উৎপাদন, প্রযুক্তি খাতে বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি নির্ভর, যেটা আজকে সকালে হয়েছে, অলরেডি তাদের $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট তারা নিয়ে আসছে। প্রযুক্তি নির্ভর উদ্যোগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, উদ্ভাবনী উদ্যোক্তা তৈরি, ক্রিয়েটিভ অর্থনীতির সম্প্রসারণে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছি। প্রতিটি সেবা প্রদানের সময়সীমা সুনির্দিষ্ট করা হয়েছে। কোনো কিছু আর ওপেন এন্ডেড থাকবে না। সরকারি কার্যক্রমে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেই সমস্ত পারমিশন এর প্রয়োজন হয়, কিছুই ওপেন এন্ডেড থাকবে না। সব কিছুর সময়সীমার মধ্যে সমাধান করতে হবে, যাতে উদ্যোক্তাদের অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে না হয়। মাননীয় স্পিকার, দায়িত্ব নেওয়ার পর আমরা উপলব্ধি করি যে জ্বালানি নিরাপত্তা ঝুঁকি ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা আমাদের শিল্প উৎপাদন সহ অর্থনীতির সকল ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। এটা আমাদের স্বীকার করতে হবে। এটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, সুতরাং তার উপর ভিত্তি করে আমরা কাজ করছি। এই অবস্থা হতে উত্তরণে আমরা স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি, যার অন্যতম হলো জ্বালানি উৎসসমূহকে বহুমুখীকরণ, এলএনজি টার্মিনালের সংখ্যা বৃদ্ধি, বাপেক্সকে শক্তিশালীকরণ, দেশীয় গ্যাস উত্তোলন জোরদারে আন্তর্জাতিক টেন্ডার আহ্বান, তেল পরিশোধনে সক্ষমতা বাড়াতে দ্বিতীয় ইস্টার্ন রিফাইনারি স্থাপনের উদ্যোগ গ্রহণ, 2030 সালের মধ্যে নবায়নযোগ্য উৎস হতে 20% বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি উল্লেখযোগ্য। ইতিমধ্যে আমাদের বাজেটে তার প্রতিফলন ঘটেছে। সোলারে যারা বিনিয়োগ করতে চায় সেখানে সব ট্যারিফ মওকুফ করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, তাই আমরা জনগণকে একটু ধৈর্যশীল হওয়ার জন্য অনুরোধ করছি, কারণ এই উদ্যোগগুলো বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু সময়ের প্রয়োজন। মাননীয় স্পিকার, একটি অধিক উৎপাদনশীল, প্রতিযোগিতামূলক ও কর্মসংস্থানমুখী অর্থনীতি গড়ে তোলা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা চাই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিটি ধাপ নতুন কর্মসংস্থানে রূপান্তরিত হোক। প্রতিটি বিনিয়োগ, আমি আগেই বলেছি, আমাদের ক্রাইটেরিয়া অন্যতম হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা, যে কোনো বিনিয়োগে। শিল্প, সেবা, তথ্য প্রযুক্তি, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং ক্রিয়েটিভ অর্থনীতি খাতে যে সকল কর্মপরিকল্পনা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমরা মনে করি তাতে কর্মসংস্থানের ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, শ্রমবাজারের চাহিদা ভিত্তিক কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন সহায়তা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি করা হবে। বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ ও আমাদের অঙ্গীকার। অনেকে বাজেট বাস্তবায়ন সম্বন্ধে সন্দেহ প্রকাশ করেছেন। মাননীয় স্পিকার, আমি আমার বাজেট বক্তৃতায় 10টি প্রধান অগ্রাধিকার খাতের বিষয় উল্লেখ করেছি। এগুলো আবার একটু রিপিট করছি।
এই খাতগুলো হচ্ছে সবার জন্য উন্নয়ন, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা, স্বাস্থ্যসেবা, সর্বজনীন সামাজিক সুরক্ষা, বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান, উৎপাদন অর্থনীতি, বিনিয়ন্ত্রণকরণ, ডিরেগুলেশন এবং সাশ্রয়ী ও সহজীকৃত ব্যবসার পরিবেশ, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ, প্রাণ প্রকৃতি, পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিতাপূর্ণ প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা। বিনিয়োগের ক্ষেত্রে 4টি বিষয়কে প্রাধান্য দিয়েছি, যেমন আমি আগেই বলেছি, ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশগত বিবেচনা। এই অগ্রাধিকার ও নীতিগুলোকে সামনে রেখে আমরা বাজেট বাস্তবায়ন ও এর চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করব। এখানে এটা যদি আমরা পুরোপুরিভাবে করতে পারি, প্রত্যেকটি বিনিয়োগের সুফল বাংলাদেশের জনগণ পাবে, দেশ পাবে। আমি স্বীকার করছি যে একটি বাজেটের সাফল্য তার ঘোষণায় নয়, বরং তার বাস্তবায়নে নিহিত। অর্থাৎ বাজেটের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ইতিহাস সাক্ষ্য দেয় যে কার্যকর বাস্তবায়ন অর্জন করতে না পারায় অনেক সময় ভালো নীতি, ভালো পরিকল্পনা, কাঙ্ক্ষিত লক্ষ্য, প্রত্যাশিত সুফল প্রদানে ব্যর্থ হয়। আমাদের সামনে চ্যালেঞ্জও কম নয়। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজার অস্থিরতা, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব, রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অর্জন, আর্থিক খাতের সংস্কার এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের মতো বিষয়গুলো আগামী দিনগুলোতে আমাদের নীতি বাস্তবায়নকে প্রভাবিত করবে। মাননীয় স্পিকার, আমাদের আরও একটি বাস্তবতা স্বীকার করতে হবে। দীর্ঘ 1.5 দশকের প্রাতিষ্ঠানিক দুর্বলতা, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, সমন্বয়ের ঘাটতি এবং জবাবদিহিতার অভাব অর্থনীতির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। তাই এই বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু অর্থের সংস্থান নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার, সক্ষমতা বৃদ্ধি এবং বাস্তবায়ন দক্ষতা নিশ্চিত করা হবে। এই কারণে আমরা ফলাফল ভিত্তিক ব্যবস্থাপনা, ডিজিটাল ড্যাশবোর্ডের মাধ্যমে প্রতিটি প্রকল্পের নজরদারি, মানে স্পিকার ড্যাশবোর্ড ফলো করবে প্রত্যেকটি প্রকল্পের অগ্রগতি কি হচ্ছে। প্রাইম মিনিস্টার অফিসে থাকবে, মন্ত্রীদের অফিসে থাকবে, প্রত্যেকটি ড্যাশবোর্ডে প্রত্যেকটি প্রকল্পের যে কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেটা প্রতিদিন দেখা যাবে। এটা বড় চাপ সৃষ্টি করবে এখানে। সুতরাং আমরা আশা করি এই ড্যাশবোর্ডের মাধ্যমে প্রকল্পের নজরদারি ও সময় ও ব্যয়সীমার মধ্যে প্রত্যেকটি প্রকল্প বাস্তবায়ন নিশ্চিতকরণ, প্রকল্প মূল্যায়ন প্রক্রিয়া শক্তিশালীকরণ। প্রকল্প মূল্যায়নে যথেষ্ট দুর্নীতি, মাননীয় স্পিকার। আসল দুর্নীতি হয় প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে। এখানে আমরা স্বচ্ছতা নিয়ে আসছি যে ভিত্তিগুলো কিসের ভিত্তিতে আমরা প্রকল্প মূল্যায়ন করব সেটা আমি আগেই বলেছি। প্রকল্প মূল্যায়ন প্রক্রিয়া শক্তিশালীকরণ, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক জবাবদিহিতা জোরদারের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি। মাননীয় স্পিকার, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে উন্নয়নের সুফল সকল মানুষের কাছে পৌঁছাবে, যেখানে মেধা ও পরিশ্রমের মূল্যায়ন হবে, যেখানে বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান অর্থনৈতিক চালিকা শক্তি হবে, যেখানে প্রতিটি নাগরিক আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চ্যালেঞ্জ যত বড়ই হোক না কেন, সঠিক নেতৃত্ব, কার্যকর প্রতিষ্ঠান, দক্ষ প্রশাসন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে সকল বাধা অতিক্রম করা সম্ভব। 1971 সালের স্বাধীনতা সংগ্রাম থেকে আজ পর্যন্ত প্রতিটি জাতীয় সংকটে, অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এবং সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ যে আত্মত্যাগ ও সহনশীলতা দেখিয়েছে তা আমাদের মধ্যে নতুন আত্মবিশ্বাস সৃষ্টি করেছে। মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পক্ষে দাঁড়িয়েছেন, সেই পথ ধরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এগিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা, পরামর্শ, নিবিড় তত্ত্বাবধানে আমরা এই বছরের বাজেট প্রণয়ন করেছি, সেজন্য তাকে ধন্যবাদ। এই বাজেটের যদি কোনো সার্থকতা থেকে থাকে, সেই কৃতিত্ব আমার একার নয়। বাজেট প্রক্রিয়ার সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এটি সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মহান জাতীয় সংসদের সকল সম্মানিত সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশা করি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা ও সমর্থনে আমরা এই বাজেটের লক্ষ্যসমূহ অর্জন করতে সক্ষম হব, বাংলাদেশকে এক নতুন সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে পারব। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট সম্পর্কে যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছেন, আমি সেই দিক নির্দেশনাসমূহ যুক্তিযুক্ত মনে করছি এবং সংসদের সকল সদস্যকে উক্ত নির্দেশনাসমূহ গ্রহণ করার জন্য প্রস্তাব করছি। আমি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং এই সংক্রান্ত বিলসমূহ পাশের জন্য এই মহান জাতীয় সংসদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি শেষ করার আগে মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা একটি বাইসাইকেল উৎপাদনকারী কর কমানোর একটা প্রস্তাব করেছেন। এই বাইসাইকেল শিল্পের কর কমানোর বিষয়ে সুনির্দিষ্ট একটা প্রস্তাব থাকলে ভালো হয়। এই প্রস্তাবটা পেলে আমরা এটা বিবেচনা করব ইনশাআল্লাহ।